মিরপুরে বাসা নিয়েছি তো, সেখানে কিছুদিন থেকে আসবি। তোর ভাবি খুলনা গিয়েছিল, গতকাল ফিরেছে। ফাইজান ভাইয়ের কথা শুনে খেয়ে হারিয়ে ফেললাম। পাগল নাকি? বড় মা সহ বাড়ির সবাই মেরে ফেলবে আমায়, না হয় ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। সবাই মুখিয়ে রয়েছে, সুযোগের অপেক্ষায়। ছিটে ফোটা ভুল হলে আর রক্ষা নেই। ঢাকা শহরে কাজের লোকের অভাব পড়েছে নাকি? আমি জোরালো নিষেধ করে বললাম, যেতে পারবো না আমি, বাড়িতে কত কাজ এখন। সালায়া খালা আছে, কাজ হয়ে যাবে, তুই চল। এভাবে যাওয়া যায়? বাড়ির কেউ জানে না, মেরে ফেলবে একদম। আরে গাধা, সবাই জানে, বাড়িতে গেছিলাম তোকে আনতে। খালা বলল কলেজে তুই, এজন্য এখানে আসলাম। মাকে বলেছি তোকে আমার সাথে নিয়ে যাব, আর ভয় নেই। বেশি দূরের পথ নয়, এখান থেকে সরাসরি মিরপুরের বাসে উঠব। দোমনা করতে করতে অবশেষে রাজি হলাম। ফাইজান ভাইয়ের বউকে দেখার তীব্র লোভ হলো, নিজেকে সামলাতে পারলাম না। শেষমেশ তার সাথে বাসে উঠে পড়লাম। পাশাপাশি বসে আছি দুজন, তবুও যোজন যোজন দূরত্ব। এখনো তার সাথে সহজ হয়ে কথা বলতে পারি না। জানালা ঘেঁষে চুপচাপ বসে রইলাম। কাজ সরানোর জন্য ইতিউতি করতে ফাইজান ভাই বাম হাতে টেনে খুলে দিল। তৎক্ষণাৎ বাতাসের ঝাপটা এসে গায়ে লাগলো। ঘর্মাক্ত দেহটা আস্তে আস্তে শীতল হয়ে উঠল। মিরপুর কত দূর জানা ছিল না। ফাইজান ভাইকে জিজ্ঞেস করলাম, কতক্ষণ লাগবে পৌঁছাতে? ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে যাব। তুই খাবি কিচ্ছু? খিদে পায়নি? না, এখন খাবো না। সে আর কিছু বলল না। পকেট থেকে ফোন বের করে হাতে নিল। আমি জানালা দিয়ে বাইরে দৃষ্টি মেললাম। কিছুক্ষণের মধ্যে পাশ থেকে ফাইজান ভাইয়ের গলা ভেসে এলো। ফোনে কার সাথে যেন কথা বলছে। আমি মনোযোগ দিতে পারলাম না। এভাবে রাজি হয়ে গাড়িতে উঠল, মনে প্রচন্ড ভয় হচ্ছে। যদি বাড়ি থেকে বের করে দেয়? কিচ্ছু করতে পারবো না আমি। রাস্তায় গিয়ে পচে মরতে হবে। বুক চিরে আফসোসের সুর ভেসে এলো। আপা শশা খাইবেন? আমি আগ্রহ নিয়ে তাকালাম। বাচ্চা মতন এক ছেলে আমার দিকে কাটা শশার প্যাকেট বাড়িয়ে দিয়েছে। চেহারা ময়লাযুক্ত, গায়ের গেঞ্জিতে কত জায়গায় ফুটো হয়ে গেছে। মলিন মুখ জোড়ায় তীব্র আক্ষেপ। এই আক্ষেপ বেঁচে থাকার আক্ষেপ, দারিদ্রতার সাথে প্রতিনিয়ত জুস্তে থাকার আক্ষেপ। বুকে ব্যথা অনুভূত হলো আমার। কি কষ্টের জীবন। ফাইজান ভাই একটা শশার প্যাকেট কিনে হাতে ধরিয়ে দিল, দিয়ে সিটে মাথায় এলে দিয়ে চোখ বন্ধ করলো সে। আমি হাতের কাটা শশার দিকে অপলক চেয়ে রইলাম। মোটামুটি বড় সড় এক বাড়ির সামনে এসে দাঁড়ালো ফাইজান ভাই। 6 তলা উঁচু বিল্ডিং। তাকালে আকাশ দেখা যায় না। ব্যালকনিতে শুকাতে দেওয়া কাপড় চোপড় চোখে পড়ে। মাঝে মাঝে দুই একটা ব্যালকনিতে অবশ্য সবুজ গাছপালা দেখা যাচ্ছে। আরেকটা জিনিস চোখে পড়ল, 3 তলার ডান দিকের ব্যালকনির গ্রিল ধরে বাচ্চা এক মেয়ে দাঁড়িয়ে আছে। পরনে টকটকে লাল পোশাক। মন খারাপ হয়ে গেল আমার। পুতুল বেঁচে থাকলে এত বড় হয়ে যেত, আপা আপা বলে ডাকতো। হৃদয়ে গেঁথে থাকা সূক্ষ্ম এক ব্যথা নড়াচড়া করে উঠল। চল। ফাইজান ভাইয়ের ডাকে হুঁশ ফিরল। তার পিছু পিছু ভেতরে ঢুকলাম। পানির তেষ্টা পেয়েছিল সেই সকালে, পরীক্ষার মাঝে। খাতায় লিখতে লিখতে ভুলে গিয়েছিলাম। এখন আবার সেই তেষ্টা মাথাচাড়া দিয়ে উঠল। গলা শুকিয়ে মরুভূমি, পা চলতে চাইছে না। টেনে টেনে সিঁড়িতে উঠলাম। 4 তলা অবধি পৌঁছাতে পা ধরে এলো, আর পারছিলাম না। হাঁপাতে হাঁপাতে বললাম, আর কয় তলা উঠতে হবে? ফাইজান ভাই হাসলো, বাচ্চাদের মতো অবুঝ হাসি। আমার আগে আগে যাচ্ছিল সে। হাসতে হাসতে দাঁড়িয়ে পড়ল, পেছন ঘুরে বলল, পৌঁছে গেছি, 5 তলায় বাসা। এত উপরে বাসা নিয়েছি বলে তোর ভাবি বকা দেয়। দিনের মধ্যে কতবার যে কথা শোনায়। সিঁড়ির বাম পাশের ফ্ল্যাট। ফাইজান ভাই কলিং বেল চাপলো। মুহূর্তের মধ্যে দরজা খুলে গেল, যেন দরজার ওপাশে কেউ অপেক্ষারত ছিল। আমি আগ্রহ নিয়ে তাকালাম। আবিষ্কার করলাম ছিপছিপে গড়নের এক মেয়ে, কলাপাতা রঙের 3 পিস পরিহিত।
খুবই সাধারণ দেখতে, তবু এই সাধারণের মাঝে কোথাও অসাধারণ কিছু রয়েছে। হয়তো সে অসাধারণ কিছু ফাইজান ভাইয়ের দৃষ্টি কেড়েছে। আমি বিনয়ের সাথে সালাম দিলাম। সে উত্তর দিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছো জুই? ভেতরে ঢুকতে ঢুকতে উত্তর দিলাম। সে আমার নাম ধরে ডাকলো দেখে অবাক হলাম। ছোটখাটো একটা ফ্ল্যাট, 2টা রুমের মাঝে কয়েক হাত ড্রয়িং রুম, ড্রয়িং রুমের একপাশে রান্নাঘর, রান্নাঘরের সাথে ছোট্ট বাথরুম। কয়েক সেকেন্ডে নজর বুলিয়ে নিলাম। ভাবি গেস্ট রুমে বসতে দিল আমায়। ফাইজান ভাই ড্রয়িং রুম থেকে গলা উঁচিয়ে বলল, হাত মুখ ধুয়ে খেতে আয় ফুলি, বিকেল হয়ে গেল, দুপুরে তো খাসনি। ভাবি তার সাথে সায় মিলিয়ে বলল, হ্যাঁ ফ্রেশ হয়ে নাও, শুনলাম তোমার পরীক্ষা চলছিল, কেমন দিয়েছ? ভালো দিয়েছি ভাবি। তাকে ভাবি ডাকতে কেমন যেন লাগলো। সে 2-4টে কথা বলে চলে গেল। আমি হাফ ছেড়ে বসলাম। উঠে গিয়ে জানালার পাল্লা সরিয়ে দিলাম। জানালা দিয়ে অনেকখানি আকাশ দেখা যাচ্ছে। সেদিকে চেয়ে থাকতে থাকতে মন বিষণ্ণ হয়ে এলো। এমন একটা ছোট্ট সংসারের স্বপ্ন ছিল আমার। সে সংসার সাজাতে কত রাত নির্ঘুম কাটিয়েছি। রাফি ভাই আর আমার সংসার হবে, টোনাটনির ছোট্ট সংসার। এক পৃথিবী ভালোবাসায় ভরপুর থাকবে সে সংসার। মাঝে মধ্যে মান অভিমান হবে, সে সব কাজ ফেলে অভিমান ভাঙাতে ব্যস্ত হয়ে পড়বে। রাত জেগে আরো কত শত স্বপ্নে বিভোর থাকতাম। এখন স্বপ্ন দেখার সময় নেই, প্রিয় মানুষও নেই। তবে আমার সে স্বপ্ন দেখার দিনগুলো রঙিন ছিল, ভীষণ আনন্দের ছিল। তখন কারণে অকারণে হাসতাম, সবকিছুতে আনন্দ খুঁজে পেতাম। এখন স্বপ্ন ছাড়া জীবন বর্ণহীন কষ্টের, জ্বালাময় ব্যথার। স্বপ্ন ছাড়া বেঁচে থাকার যন্ত্রণা সবাই বোঝে না। ড্রয়িং রুমে ফাইজান ভাই একটু পর পর সন্ধি বলে ডেকে উঠছে। সন্ধি এটা দিয়ে যাও, ওটা দিয়ে যাও, সন্ধি ফোন খুঁজে পাচ্ছি না, ছাই রঙের টি শার্ট খুঁজে পাচ্ছি না, ইত্যাদি। আমি এপাশে আফসোসের মালা গাঁথতে লাগলাম। কেউ কি কোনোদিন এমন আদর মেখে আমায় নাম ধরে ডাকবে? গোছগাছ করা রুমের একপাশে ঝকঝকে বিছানা। এত বড় বিছানায় ঘুমানো হয়নি কখনো। ও বাড়িতে ছোটখাটো এক খাটে আমি আর সালেহা খালা ঘুমাই। আগে খাট ছিল না, মেঝেতে ঘুমাতাম। এরপর কেউ বলে হয়তো খাটটা এনেছে। আজ বিশালাকার বিছানায় আমি একা। বাল্ব বন্ধ করে এসে দ্রুত শুয়ে পড়লাম, তবে শান্তি পেলাম না। কেমন অস্বস্তি হচ্ছে, চরম অস্বস্তি। ও বাড়িতে অভ্যস্ত হয়ে গেছি, এখানে একদম ভালো লাগছে না। ঘুমানোর জন্য সবেমাত্র চোখ বুজেছি, সঙ্গে সঙ্গে ফোন বেজে উঠল। পুরনো বাটন ফোনের বিদঘুটে শব্দ। বালিশের চিপা থেকে দ্রুত বের করলাম। দেখি অচেনা নাম্বার। আব্বার ফোন এটা। কেউ কল করলে ধরি না। কল ধরে সবাই আব্বাকে খুঁজবে, সে তো নেই। আমায় ভাবনার মাঝে কল কেটে গেল। মিনিটের কাঁটা গত হওয়ার আগে আবার ফোন বেজে উঠল, বিকট শব্দ। ফাইজান ভাইয়ের রুম থেকে যদি শোনা যায়। তড়িঘড়ি করে রিসিভ করলাম। কণ্ঠ খাদে নামিয়ে জিজ্ঞেস করলাম, কে বলছেন? জুইফুল আমি। এইটুকুই, আর কিছু বলতে হলো না। তাতে আমি চিনে গেলাম। বিস্ময় নিয়ে বললাম, রাজ ভাই আপনি? এত রাতে কেন ফোন দিয়েছেন? দরকার আছে। কোথায় আছো তুমি? মিরপুরে, ফাইজান ভাইয়ের এখানে, বলে চুপ হতে গেলাম। রাজ ভাইয়া কয়েক সেকেন্ড নিশ্চুপ রইল। ভয় পেয়ে গেলাম আমি। সে কোনো কারণে ফাইজান ভাইকে পছন্দ করে না, চোখের বালি মনে করে। এখানে আছি বলে নিশ্চয়ই রেগে যাবে। পরক্ষণে মনে প্রশ্ন জাগলো, কেন রেগে যাবে সে? তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি ও বাড়ির সামান্য কাজের মেয়ে। ওপাশের নিঃশব্দতা ভেঙে ভেসে এলো, কবে বাড়ি আসবে? জানি না, ফাইজান ভাই কয়েকদিন থাকতে বলেছে। কালকের মধ্যে বাড়ি চলে আসবে, প্রয়োজন আছে। কৌতূহল নিয়ে প্রশ্ন করলাম, কি প্রয়োজন? কার প্রয়োজন? এলে বুঝতে পারবে। অনেক বড় সারপ্রাইজ আছে তোমার জন্য, মানসিক প্রস্তুতি নিয়ে রেখো। আমায় আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল। হাতের ফোনটার দিকে কিয়ৎক্ষণ চেয়ে রইলাম।
রাজ ভাইয়া কি বলছে এসব? কিসের সারপ্রাইজ অপেক্ষা করছে? মনে একাধিক অপশন এলো, কোনোটাই জুৎসই মনে হলো না। তার সাথে তো আমার তেমন বন্ধুত্ব বা কথা বলা কোনোটাই হয়নি। তবুও কী সব বলল, নাম্বার কোথা থেকে নিয়েছে সেটা বুঝতে পেরেছি। সামান্তা আপু অথবা সালেয়া খালা কারো থেকে নাম্বার জোগাড় করেছে। কিন্তু এত আয়োজন করে কি বলতে চায় সে? ভয় হতে লাগলো আমার। বালিশে মাথা রাখলাম ঠিকই, কিন্তু ঘুম এলো না। ভোরবেলা ঘুম ভাঙতে টের পেলাম মাথা ধপধপ করছে, চোখ জ্বালা করছে। রাতে সত্যি সত্যি ঘুমাতে পারিনি। শেষ রাতের দিকে শুধু ঘুম এসেছিল। চোখ মুছে জানালা দিয়ে বাইরে তাকালাম। বাইরে মোটামুটি অন্ধকার। ঝিরিঝিরি হাওয়া এসে গায়ে লাগছে। জানালার গ্রিলে মাথা রেখে বসে রইলাম। আস্তে আস্তে সমস্ত রাতের ক্লান্তি দূর হতে লাগলো। ভেতর ও বাহির শান্ত হয়ে এলো। ড্রয়িং রুমে কথাবার্তার আওয়াজ হচ্ছে। বুঝতে পারলাম ওনারা উঠে গেছে। আমি এখনই বের হব কিনা তা নিয়ে দ্বিধা দ্বন্দ্বে ভুগছি। আবার বাইরে গিয়ে একটু কাজ করলে ভালো হতো। লাট সাহেবের মতো বসে থাকার জন্য আসিনি তো। বিছানা ছেড়ে উঠে পড়লাম। বন্ধ দরজার ওপর কান রাখলাম। ড্রয়িং রুমে কি কথাবার্তা হচ্ছে সেটা ঠাওর করার চেষ্টা করলাম, কিন্তু বিশেষ সুবিধা করতে পারলাম না। কথা বোঝা যাচ্ছে না। শেষমেশ আস্তে করে দরজা খুলে বের হলাম। ফাইজান ভাই ড্রয়িং রুমের টেবিলে বসে ল্যাপটপে কিছু করছিল। আমাকে দেখে ল্যাপটপ থেকে চোখ সরালো। বলল, আজ কি কলেজে যাবি? ভাবছি ক্লাসে যাব না। গতকাল পরীক্ষা শেষ হয়েছে। আজ ক্লাস হবে না। ও, না গেলি তাহলে? ফাইজান ভাই আবার ল্যাপটপে মনোযোগ দিল। আমি কিছুক্ষণ ইতস্তত করে বলে ফেললাম, ও বাড়ি থেকে ফোন দিয়েছে। আজই ফিরতে বলেছে। কে ফোন দিয়েছে? ভ্রুকুসকে প্রশ্ন করল সে। চেয়ে আছে সন্দিহান দৃষ্টিতে। আমি চট করে উত্তর দিতে পারলাম না। উত্তর না পেয়ে সে নিজে থেকে বলল, ও বাড়িতে আর না গেলি, আমাদের এখানে থাক। একদিন গিয়ে কাপড় চোপড় নিয়ে আসলে হবে। আমি একটু পর অফিসে যাব। তোর ভাবি সারাদিন একা একা থাকে, তুই থাকলে ভালো লাগবে। ফাইজান ভাই বললে কি হবে? আমি জানি আমি থাকলে সন্দীপ ভাবির ভালো লাগবে না। নতুন বিয়ে করেছে তারা, অনেক স্বপ্ন নিয়ে। হয়তো নিজেদের মতো সংসার করবে, নিজেদের মতো সময় কাটাবে। আমি উটকো ঝামেলা। আমার জন্য তাদের সর্বদা তটস্থ থাকতে হবে। আরো কত ঝামেলা। গতকাল রাতে খাওয়ার সময় ফাইজান ভাই আমার প্লেটে একটা চিংড়ি তুলে দিয়েছিল। সন্দীপ ভাবির মুখটা কেমন চুপসে গিয়েছিল। ভাই হয়তো খেয়াল করেনি, কিন্তু আমার নজরে ঠিক পড়েছে। আমার এখানে থাকা সমীচীন নয়। তাছাড়া আমি নিজে দম বন্ধ হয়ে মারা যাব। ও বাড়িতে আমার নিজস্ব একটা জায়গা আছে। আমার কিছু আপন মানুষ আছে। তাদের সঙ্গ ভালো লাগে, তাদের কথাবার্তা ভালো লাগে। তাদের ছেড়ে থাকা অসম্ভব। সন্ধ্যা আপু রান্নাঘরে ছিল। বের হয়ে ড্রয়িং রুমে আসতে ভাই বলল, সন্ধি, জুইকে বলছি থেকে যেতে, তুমি কি বলো? থাক, ভালো হবে। অনেকটা সময় একা একা থাকতে হয় আমাকে। মুখে বলল, ভাবির কেমন মিয়ে যাওয়া গলার স্বর। সে স্বরে লুকোনো ভয়। যদি থেকে যাই? ফাইজান ভাই এবারও কিচ্ছু টের পেল না। সে ভীষণ খুশি হয়ে উঠল। উৎসাহ দিল থেকে যাওয়ার জন্য। সন্দীপ ভাবির কথাবার্তা শুনে বুঝেছি, আমি যে তাদের বাড়ির কাজের লোক সেটা জানে না। মনে হলো বড় মেয়ের দুঃসম্পর্কের কোনো বোনের মেয়ে বলে পরিচয় দিয়েছে। ফাইজান ভাইয়ের পাতানো বোন বলে পরিচয় দিয়েছে। বেসিনে হাত মুখ ধুয়ে রুমে এলাম। মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আজকের দিনটা থেকে কাল ভোর হলে চলে যাব। সালেহা খালাকে ছাড়া থাকা অসম্ভব। পরদিন সকালবেলা ফাইজান ভাইয়ের সাথে বের হলাম। সে কিছুতেই রাজি হচ্ছিল না। অনেক কষ্টে বাসা থেকে বের হয়েছি। আমাকে বাসে উঠিয়ে দিয়ে সে অফিস গেল।
বিকেলবেলা অফিস শেষ করে আমাকে পৌঁছে দিয়ে আসবে বলেছিল, কিন্তু আমি নাছোড় বান্দা, আজ সকালেই ফিরতে হবে। দম বন্ধ হয়ে আসছিল। বাসে উঠে তবে শান্তি পেলাম। বাস একেবারে আমার কলেজের সামনে থামবে। সেখান থেকে বাড়ি পৌঁছানো সমস্যা হবে না। তবুও ফাইজান ভাই বারবার করে বলে দিল, পৌঁছে যেন তাকে ফোন দেই। রাজ ভাইয়া পরশুদিন রাতে ফোন দিয়েছিল। ভেতরে কৌতূহল ঢুকিয়ে দিয়ে চুপ হয়ে গেছে। আর কোনো খোঁজ নেই, একটা ফোন নেই। বাসের সিটে মাথা এলিয়ে দিলাম। কলেজের মোড়টাতে বাস থামলো। নেমে হেঁটে বাড়ি অবধি পৌঁছে গেলাম। বাইরের গেটে দারোয়ান মামা নেই। ফাঁকা গেট দিয়ে ভেতরে ঢুকলাম। কলিং বেল চাপলাম। একবার চেপে দাঁড়িয়ে রইলাম। সালেহা খালার কানে গেলে দৌড়ে এসে খুলে দিবে। সময় অতিক্রান্ত হলো। সুন্দর এক মিউজিক বেজে শব্দ মিলিয়ে গেল। কেউ দরজা খুলল না। দ্বিতীয়বার সুইচে চাপ দিলাম। অন্য গানের মিউজিক বেজে উঠল। খালা দরজা খুলছে না কেন? এত সময় তো লাগার কথা না। এপাশে দাঁড়িয়ে আঙুলের নখ কামড়ানো শুরু করলাম। অবশেষে দরজা খুলে গেল। কাঙ্ক্ষিত মুখটা দেখতে পেলাম। খালা আমায় দেখে ভারী অবাক হলো। আমি ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞেস করলাম, কি করছিলে খালা? কখন থেকে দাঁড়িয়ে আছি। তুই আজ আইবি বইলে আইবি না? ফোন করতি কেন? কি হয়েছে? কিছু হয় নাই, ঘরে আয়। খালাকে চিন্তিত মনে হলো। কিছু বলতে গিয়েও থেমে গেল। ভয় হতে লাগলো আমার। আমার অবর্তমানে কোনো অঘটন ঘটেনি তো? চট করে জাবিরের কথা স্মরণ হলো। বছরখানেক আগে জাবির একটা বই উপহার দিয়েছিল। সেই বইয়ের প্রথম পাতায় কিছু লেখা। সেই লেখা কারো নজরে আসেনি তো? কিন্তু বইটা তো আমি লুকিয়ে রেখে গেছি। খালার পিছু পিছু ভেতরে ঢুকলাম। সমস্ত বাড়ি নিঃশব্দ, কেমন থমথমে। শরীর বারংবার শিউরে উঠল। বসার ঘরে কেউ ছিল না। রান্নাঘরে থালা বাসন নাড়াচাড়ার শব্দ হচ্ছে। ওদিকে যাওয়ার জন্য পা বাড়িতে খালা হাত চেপে ধরল। এক প্রকার টেনে নিয়ে রুমে ঢুকলো। আমি উত্তেজিত হয়ে বললাম, খালা কি হয়েছে? এমন করছো কেন? খালা গলার স্বর নামিয়ে বলল, কেলো হয়ে গেছে। রাজ কি করছে হুনছস? কি করেছে? গতকাল রাতে সবাই খাইতে বসছে, হক গলে আছে। এই সময় রাজ উপর থেকে নিচে নামলো। সরাসরি কইল, আমি বিয়া করতে চাই। সামান্তার বিয়ের জন্য আয়োজন করা হচ্ছে। একসাথে দুটো বিয়ে হলে সমস্যা হওয়ার কথা না। বিয়া করব ভালো কথা। কেউ কেউ মনে মনে খুশি হইল। ওর দাদি জিগাইল, খুবই ভালো। অবশেষে একটু বুদ্ধির উদয় হইছে। কাল থেকে মেয়ে দেখা শুরু করি। কিন্তু রাজ হুইনা কইল, মেয়ে ঠিক করা আছে। জুইকে বিয়ে করতে চাই। পায়ের তলা থেকে মাটি সরে গেল যেন। মুখ দিয়ে অস্ফুট শব্দ বের হলো। বুকে একের পর এক হাতুড়ি পেটার শব্দ হচ্ছে। কোনো রকমে বললাম, এসব কি বলছো খালা? হ, পোলার মাথা খারাপ হয়ে গেছে। এইটা কখনো সম্ভব? এইগুলা বাস্তবে কখনো হয়? আজাদ ভাই তো প্রথমে চিনতেছিল না যে জুইকে। যখন হুনছে তুই, খুব রাইগে গেছে। কাল ভাতের প্লেট ছড়াই সিটাই চলে গেছে। রাজও রাগারাগি কইরা বাড়ির বাইরে গেছে, আর ফিরে নাই। তোরে নাকি বিয়া করবই করব। কান্না পেয়ে গেল আমার। ধপ করে বিছানায় বসে পড়লাম। এবারে সবাই এখন নিশ্চিত আমায় মেরে ফেলবে। রাজ ভাই এটা কি করেছে? মাথা খারাপ নাকি তার? এটা তো কখনো সম্ভব নয়। জীবন নাটক সিনেমা পেয়েছে। নাটক সিনেমা হলে এত কিছু হারাতে হতো না আমায়। রাফি ভাই ঠিক আমায় বুঝতো। আমার ভালোবাসার বিনিময়ে আমায় ভালোবাসতো। নিজের পরিবার হারাতে হতো না। জীবনে একের পর এক দুর্ঘটনা ঘটতো না। জীবন ভীষণ নিষ্ঠুর। কণ্টকাকীর্ণ পাহাড়ের চূড়া। দিন শেষে যেখানে শুধু দুঃখের জায়গা হয়, এখানে সুখের স্থান নেই। ভুলবশত একটু একটু সুখ এসে উকি দিতে বড়সড় কোনো দুঃখ এসে তাকে পিষে মেরে ফেলে।
নতুবা চূড়া থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় গভীর অতলে। খালা অসহায় কণ্ঠে বলল, কি করবি এখন কত? সুযোগ বুঝা ওরা তো বাড়ি থেকে বের করে দিব। কই যাবি তখন? আমি দাঁতে দাঁত চেপে কান্না আটকালাম, তবুও শেষ রক্ষা হলো না। গাল ভিজে উঠল। রাজভাইয়ার এই একটা কথা আমায় যে কোথায় দাঁড় করাবে ভাবতে গলা শুকিয়ে এলো। খালার হাত চেপে ধরে বললাম, খালা কি করবো এখন? ওরা নিশ্চিত মেরে ফেলবে আমায়, মেরে লাশ গুম করে দিবে, কেউ টের পাবে না। ঢাকা শহরে নিত্যদিন কত মানুষ মারা যাচ্ছে, কতজন খুন হচ্ছে, কে খবর রাখছে তার? ঝরঝর করে কেঁদে দিলাম। খালা মাথায় হাত রেখে সান্ত্বনা দিল, বলল, থাক কাঁদিস না, দেখি কি করা যায়। কান্না থামলো না। রান্নাঘর থেকে বড় মায়ের গলা ভেসে আসছে, থমথমে সুর, খালাকে ডাকছে। খালা মাথার চুল খোপা করতে করতে বের হয়ে গেল। আমি বিমূর্ত হয়ে বসে রইলাম। এর পরবর্তী পদক্ষেপ কি হবে? ওরা কি সত্যি সত্যি বাড়ি থেকে তাড়িয়ে দিবে? সমস্ত রাগ গিয়ে রাজভাইয়ের ওপর পড়ল। এই কাজ কেন করেছে সে? কিছুক্ষণ পর মুখ ধুয়ে বের হলাম। রান্নাঘরে বড় মা রয়েছে। ভেতরে ঢুকলাম প্রচন্ড ভয় নিয়ে। খালা পাটায় ডাল বাটছে, মসুর ডাল, পেঁয়াজও হবে হয়তো। বড় মা কি যেন ভাবছে। উকি দিয়ে দেখলাম শাক। আমি খালার কাছে গিয়ে আস্তে করে বললাম, খালা আমি ডাল বাটি, তুমি অন্য কিছু করো। খালা বাটা থামিয়ে মাথা উঁচু করে তাকালো। বড় মাও খুন্তি হাতে পেছন ঘুরে তাকালো। এক পলক দেখে আবার ভাজি নাড়তে ব্যস্ত হয়ে পড়ল। খালা পাটা ছেড়ে উঠে বলল, নে কর, ভালো কইরা বাটিস। বসে পড়লাম, ভয়ে ভয়ে রইলাম বড় মা কিছু বলে কিনা, কিন্তু কিছু বলল না। অভিমান করেছে হয়তো। মন খারাপ হয়ে গেল আমার। আমি নির্দোষ, তবুও সব দোষ, সব অভিযোগ আমার ঝুলিতে পড়বে। রাজভাইয়ার মতলব বুঝতে পারছি না। সে কি আমার ভালো করতে চাইছে নাকি আরো ক্ষতি করতে চাইছে? ভালো চাইলে তো এই পদক্ষেপ নিত না। দুশ্চিন্তায় ভেতরে ভেতরে ছটফট করতে লাগলাম। সামান্তাপুর বিয়ের তোড়জোড় চলছে। মাঝে আর 2টো দিন আছে। পরিকল্পনা মাফিক সব হচ্ছে। সমস্ত বাড়ি লাইটিং করা হচ্ছে। বাগানে রান্নার সব ব্যবস্থা করা হয়েছে। ঘনিষ্ঠ আত্মীয় স্বজন ইতিমধ্যে এসে গেছে। বাড়িতে হুলস্থুল কাণ্ড। এসবের মধ্যে নির্দিষ্ট কয়েকজনের মুখ চুপসানো, যারা রাজভাইয়ার ব্যাপারটা নিয়ে এখনো চিন্তিত। রাজভাইয়া একগুঁয়ে, ছোটবেলা থেকে একরোখা। নিজে যা ভালো মনে করে বরাবর সেটা করে এসেছে। প্রচন্ড অবাধ্য, যার জন্য সবাই চিন্তায় আছে। কিন্তু আমি তো বিয়ে করছি না তাকে। আমি না চাইলে তো আর সে জোর করে কবুল বলাতে পারবে না। ডাইনিং এর টেবিল পরিষ্কার করছিলাম। ছোট ছোট বাচ্চারা খেয়েছে, এখন বড়রা খেতে বসবে। ভেজা কাপড় দিয়ে মুছে দিচ্ছিলাম। এমন সময় জাবির এসে ডাক দিল, জয়ী। আমি উত্তর দিলাম, জাবির হোস্টেল থেকে গতকাল এসেছে। তার পরীক্ষার রেজাল্ট বের হয়নি। এখন ভার্সিটিতে ভর্তির প্রস্তুতি নিচ্ছে। প্রচন্ড পড়ার চাপ, তাকে দেখলেই বোঝা যায়। আমি ভেজা কাপড়টা চিপে বললাম, কিছু লাগবে? হ্যাঁ, চা বানিয়ে খাও তো। এই দুপুরবেলা ভাত খাবেন না এখন? চা খেয়ে ভাত খাবো। আমি কিছু বললাম না। জাবির আনমনে বলল, কত দিন হলো তোর হাতের বানানো চা খাই না, ভীষণ মিস করেছি। আমি কাজে মনোযোগ দিলাম, তার কথা কানে তুললাম না। জাবিরকে দেখে মনে হচ্ছে সে রাজভাইয়ের ঘটনা জানে না। সে এসেছে গতকাল, তাকে জানানো হয়নি হয়তো। এটাকে জানানোর মতো ঘটনা? লজ্জাজনক ব্যাপার। বিশিষ্ট রাজনীতিবিদ আজাদ রহমানের ছেলে কিনা কাজের মেয়ের প্রতি দুর্বল, তাকে বিয়ে করতে চায়, এসব জানানো যায়? যত কম মানুষ জানবে তত ভালো। জাবির এখনো যায়নি। বাড়ি ভর্তি মানুষ। এই ছেলে কাজের মেয়ের পেছনে পেছনে ঘুরঘুর করছে।
কেমন দৃষ্টিকটু দেখতে। রান্নাঘর থেকে খাবার আনতে আনতে বললাম, আপনি গিয়ে বসুন, আমি চা বানিয়ে দিচ্ছি। আচ্ছা, তাড়াতাড়ি করিস। জাবির অবশেষে চলে গেল। কিছুটা হাফ ছেড়ে বাঁচলাম। রাজ ভাইয়া বাড়ি নেই, তার সাথে আমার এখন পর্যন্ত দেখা হয়নি। কিছু যে জিজ্ঞেস করব সে সুযোগ পাইনি। সবার মনে আগুন লাগিয়ে দিয়ে কোথায় পালিয়ে আছে কে জানে। সামান্তা আপু আমায় এ ব্যাপারে কিছু জিজ্ঞেস করেনি। বাড়ির সবার মুখ গম্ভীর, কিন্তু কেউ এই বিষয় তোলেনি। আমি যেন কিছু জানি না এমন ভাব সবার। এতে কিছুটা স্বস্তি মিলেছে। তবুও মনের কোনো এক কোণে ভয়, তীব্র খচখচানি। সামান্তাপুর বিয়ের জন্য সবাই চুপচাপ আছে। বিয়েটা সমাধা হতে গেলে বড়সড় ঝড় আসবে। সেই ঝড়ে এবারের আশ্রয় উড়ে যেতে পারে চিরদিনের জন্য। তখন কি হবে? আজ ধুমধাম করে সামান্তাপুর গায়ে হলুদ হয়েছে, কাল বিয়ে। বাহিরের বাগানে বক্স বাজছে, হই হুল্লোড়া চেঁচামেচিতে নাজেহাল দশা। বসার ঘরে লোকে লোকারণ্য। রান্নাঘরে আমরা কয়েকজন পেঁয়াজ রসুন সহ অন্যান্য জিনিসপত্র গুছিয়ে রাখছিলাম। তখন জাকারিয়া এলো দৌড়ে। আমার কাছে এসে বলল, তোমায় বুবু ডাকে, এক্ষুনি যেতে বলেছে। বলে পিচ্ছে ভুয়ো দৌড় দিল। কারণ জিজ্ঞেস করার সময় পেলাম না। সামান্ত আপু কেন ডাকছে? আপুর কাছে তো অনেকে রয়েছে, এদিকে কত কাজ, সব কেটে রাখতে হবে। আবার রাতের জন্য রান্না করতে হবে। একবার রান্না হয়েছিল, সব শেষ। একের পর এক লোক আসছে, তাদের খেতে দিতে হবে। খালাকে বলে উঠে এলাম। আশপাশে জাবেরকে চোখে পড়ল না। হয়তো বাগানে রয়েছে। অনেক দায়িত্বশীল ছেলেটা, একমাত্র বোনের বিয়ে। সুন্দর মতো বেশ কয়েকটা দিক সামলাচ্ছে। আনমনে উপরে উঠছিলাম। সিঁড়ির কাছে রাজ ভাইয়ার সাথে দেখা হলো। ক্ষণিকের জন্য থমকে গেল, পরক্ষণে হেঁটে উপরে গেলাম। চারপাশে মানুষ গিজগিজ করছে। সে কিছু বলার সুযোগ পেল না, আমিও না। সামান্তা আপু রুমে একা ছিল, হাঁটু ভাঁজ করে বিছানায় বসে। তার কাছের বান্ধবীদের দাওয়াত করেনি, অথচ বিয়েটা যদি তার প্রিয় মানুষটির সাথে হতো, কত আনন্দে থাকতো সে। বন্ধু বান্ধব নিয়ে কত মজা করত। তার স্বপ্নের কোনো এক অংশে হয়তো হাসি খুশি এক বিয়ের চিত্র ছিল। সময় সব পাল্টে দিয়েছে। আমি কাছে গিয়ে বললাম, একা বসে আছেন কেন? আপনার মামাতো বোনেরা ছিল, ওনারা কই? বের করে দিয়েছি, বলেছে আমি একটু ঘুমাবো। মাথা ব্যথা করছে, ব্যাস ওরা চলে গেছে। সত্যি সত্যি মাথা ব্যথা করছে আপনার? ওষুধ খাবেন? বুকে ব্যথা করছে, অসহ্য যন্ত্রণা হচ্ছে, শ্বাস নিতে পারছি না, মনে হচ্ছে আমি মরে যাচ্ছি। জুই, চিন্তিত হয়ে পড়লাম। আপুর কাছে যেতে ঝরঝর করে কেঁদে দিল। তার দুহাত ভর্তি মেহেদি, প্রগাঢ় রঙের। বাম হাতের তালুতে আকাশ নামটা জল জল করছে। আপু আরেক হাতে সেই নাম ঘষে উঠানোর চেষ্টা করলো, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। আমি বাধা দিলাম, বললাম, এমন করছেন কেন আপু? শান্ত হন, একটু শান্ত হন। টেবিলের ওপর থেকে পানি এনে দিলাম। কয়েক ঢোক খেয়ে আপু শান্ত হলো। দীর্ঘক্ষণ কোনো কথা বলল না। একসময় মাথার এলোমেলো চুলগুলো কাটা দিয়ে পেঁচিয়ে উঠে দাঁড়ালো। বলল, চল ছাদ থেকে ঘুরে আসি। চমকে গেলাম আমি। আপু ছাদে উঠবে কেন? তার মন এখন বিক্ষিপ্ত, যদি কোনো অঘটন ঘটায়। আমি রাজি হলাম না, বললাম, অনেক রাত হয়ে গেছে, এখন যেতে হবে না। বিয়ের কনেদের এত রাতে বাইরে বের হতে হয় না, ভূত প্রেত ভর করে। আপু হেসে উঠল, ক্ষীণ হাসির ঝংকারে শরীর দুলে উঠল তার। বলল, তুই ভয় পাচ্ছিস জুই, তাই না? যদি ছাদ থেকে লাফ দেই? আরে পাগল, এক ভুল মানুষ জীবনে একবারই করে। তুই জানিস, ঘুমের ওষুধগুলো খাওয়ার পর যখন জ্ঞান হারাচ্ছিলাম, গভীর কোনো অতলে ডুবে যাচ্ছিলাম, তখন বারবার মনে হচ্ছিল কেউ এসে আমায় বাঁচাক। আল্লাহর কাছে বারবার সাহায্য চাইছিলাম,
বেঁচে থাকার জন্য কত আকুতি করেছিলাম, ওই ভুল আর করছি না। ছাদের পথে পা বাড়ালাম দুজন। যাওয়ার সময় আপুর ছোট খালামণি দেখলো, বলল, কোথায় যাস রে? ছাদে যাই, রুমে গরম লাগছে খালামণি। আপুর উত্তরে সে বলল, তাড়াতাড়ি চলে আসিস, বেশিক্ষণ থাকবি না কিন্তু। আপু মাথা নেড়ে সায় দিল। ছাদে উঠে আসলাম আমরা। ছাদে শীতল বাতাস বইছে, আকাশ অন্ধকার, চাঁদ নেই। দু চারটে তারা মিটি মিটি আলো দিচ্ছে। সে আলো এতটা ক্ষীণ যে এই নিকষ কালো অন্ধকার দূর হচ্ছে না। আপু চুপচাপ আকাশের পানে চেয়ে রইল। একসময় বলল, তোর ফোনটা দে তো জুই। খানিক আশ্চর্য হলাম, কিন্তু কারণ জিজ্ঞেস করলাম না। ওনার গিট খুলে ফোন বের করে দিলাম। আপু হাতে নিয়ে বলল, ফাইজান ভাই হলুদের অনুষ্ঠানে কেন এলো না বলতো? জানি না, ব্যস্ত হয়তো, কাল আসবে। আপু তাচ্ছিল্য ভরা হাসি দিল। বলল, আসবে না, কালও আসবে না, আমি জীবন বাজি রেখে বলতে পারি। প্রতিবাদ করার ভাষা খুঁজে পেলাম না। আমারও মনে হচ্ছে ফাইজান ভাই আসবে না। আপু কল লিস্টে গিয়ে ফাইজান ভাইকে ফোন দিল। কয়েক সেকেন্ডের মধ্যে রিসিভ হলো। ওপাশ থেকে ভেসে এলো, হ্যালো ফুলি, বল কি খবর। আপু ফোন কানে নিয়ে বলল, আমি সামান্তা। সরে এলাম আমি। বেশ দূরে চলে এলাম। উপরের অন্ধকার আকাশ যেন মিটি মিটি হাসছে। তার ছায়ায় থাকা মানুষদের দুঃখ দেখে বড় আনন্দ পাচ্ছে। বেশ কিছুক্ষণ গত হলো। আপু হঠাৎ চেঁচিয়ে বলে উঠল, আপনি কাল না এলে আমি কবুল বলবো না। বলে সে ঠাস করে ছাদের মেঝেতে বসে পড়ল। দৌড়ে কাছে গেলাম আমি। হাতের ফোনটা ছুঁড়ে রেখে আপু ফুফিয়ে কেঁদে উঠল। দুহাতে মুখ ঢেকে অবিরত কান্না করে গেল। তার গা ঘেঁষে বসে থাকা ছাড়া কিছু বলার পেলাম না। দুপুরের দিকে বরযাত্রী এলো। বাড়িতে তখন লোক সমাগম। পার্লার থেকে কয়েকজন এসে আপুকে সাজিয়ে দিয়েছে। সারাটা দিন আপু মূর্তির মতো রইল। কারোর সাথে কথা বলল না, কিছু খেলো না। মাঝে মাঝে উৎসুক দৃষ্টিতে এদিক সেদিক তাকাচ্ছিল। আমি জানি নির্দিষ্ট একজনকে খুঁজছিল, কিন্তু সেই একজন তখনও এসে পৌঁছায়নি। তার নিষ্প্রাণ দৃষ্টিতে একজনের জন্য অপেক্ষা লক্ষ্য করলাম। এই অপেক্ষা শেষ অপেক্ষা। এই চোখ দুটো আজকের পর থেকে বাধ্য হবে অন্য একজনের অপেক্ষায় থাকতে। তখন হাজার চাইলেও এই মানুষটার অপেক্ষায় থাকা হবে না। বিকেলের দিকে কাজে এলো। বিয়ে পড়ানো শুরু হলো। পুরোটা সময় অনেক ভয় ছিলাম। আপু কবুল বলতে গিয়ে হয়তো কান্না করবে, সহজে বলতে চাইবে না। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সে কাজের সাথে সাথে পরপর 3বার কবুল বলে দিল। এক ফোঁটা চোখে জল ফেললো না, কেমন পাথরের মতো রইল। ভয় হতে লাগলো আমার। ঘর ভর্তি মানুষ। আমি বেরিয়ে আসার জন্য ঘুরে দাঁড়াতে কারো হাত এসে বকে লাগলো। ভয়ে চমকে উঠলাম আমি। গা ঘিন ঘিন করে উঠল। তাকিয়ে দেখি রাজ ভাইয়ার মামা, আলতাপ মামা অন্যদিকে তাকিয়ে আছে, যেন কিচ্ছু হয়নি। কিন্তু আমি জানি উনি ইচ্ছে করে এ কাজ করেছে। ঘৃণা ভরা দৃষ্টি নিক্ষেপ করে ছুটে বেরিয়ে এলাম। কান্না পেয়ে গেল। রুমে ঢুকে দরজা বন্ধ করে খানিক কাঁদলাম। এবারের কেউ জানলো না, কেউ টের পেল না। সন্ধ্যার আগে আগে বাড়ি খালি হতে লাগলো। আজাদ আঙ্কেলের পরিচিত অনেক ব্যক্তিবর্গ এসেছিল। তারা খেয়ে তখনই চলে গেছে। সন্ধ্যার পর বরযাত্রী রওনা করার জন্য উঠল। ফাইজান ভাই তখনও আসেনি। কয়েকবার ফোন করে তাকে পাওয়া যায়নি। জাবির নিজে থেকে গাড়ি নিয়ে মিরপুর গিয়েছিল তাকে আনতে। খালি হাতে ফিরতে হয়েছে তাকে। ফাইজান ভাইয়ের ফ্ল্যাটে তালা। তারা নাকি খুলনা গিয়েছে। এই সংবাদ সামান্তা আপুর কানে গেছে। পরিশেষে বিদায়ের সময় সামান্তা আপু হাউমাউ করে কান্না করল। সারাদিনের সমস্ত কাঠিন্যতা গলে তরল হয়ে গেল, আর আড়ালে রাখতে পারল না নিজেকে।
শক্ত খোলসে আব্রত রাখা নিজেকে মেলে দিল সবার সামনে। কান্না করতে করতে অসুস্থ প্রায়, তাকে ধরে বরযাত্রী গাড়িতে তুলে দিল। বাগানের বড় কৃষ্ণচূড়া গাছটার নিচে দাঁড়িয়ে আমি স্বপ্ন ভঙ্গ হতে দেখলাম। একটা মেয়ের এতগুলো বছরের সাজানো সংসার ভেঙে যেতে দেখলাম। বুকের ভেতর দহনে পুড়ে উঠল। এই মানুষটা তবুও বেঁচে থাকবে, নতুন করে ঘর বাঁধার স্বপ্ন বুনবে। একটা গভীর ক্ষত সারা জীবন নিজের মাঝে লুকিয়ে রাখবে। মাঝরাতে হঠাৎ হঠাৎ মনে করে বালিশ ভিজাবে। শ্রাবণ ঝরা সন্ধ্যায় স্মৃতিকাতর হয়ে পড়বে। কোনো একাকী বিষণ্ণ বিকেলে হুট করে মনে পড়ে যাবে। মনের কোনো এক কোণে প্রিয় মানুষটাকে না পাওয়ার তীব্র আফসোস সারা জীবন থেকে যাবে। ভালোবাসা এত যন্ত্রণা কেন? সামান্তাপুকে বিদায় দেওয়ার পর সবাই মনমরা হয়ে রইল। জুলি আন্টির কান্না এখনো থামেনি। দাদি বিলাপ করে কাঁদছে। বড় মা তার পাশে বসে সান্ত্বনা দিলেন। বললেন, শুধু রাতটুকু অপেক্ষা মা, ভোর হলে দেখতে যাবেন তো আপনি। এখন কান্না করবেন না, অসুস্থ হয়ে যাবেন। বড় মা ঠিকই বলেছে। দাদির শরীর দিনকে দিন ভেঙে যাচ্ছে, বয়সের ভারে নুয়ে পড়েছে, গলার সেই তেজ আর নেই। তবে মানুষটা তার নাতি নাতনিদের ভীষণ ভালোবাসে। সামান্তা আপুর চলে যাওয়ায় ব্যাকুল হয়ে কাঁদছে। ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের অনেকে রয়ে গেছে। কাল বউ ভাতে যাবে, তার অপেক্ষা। কেউ কেউ জামা কাপড় কোনটা পরবে তার পরিকল্পনা করছে। আমি ঘরে চলে এলাম। প্রচন্ড মাথা ব্যথা করছে। আজ অনেক বেশি কান্না করা হয়েছে, সাথে ছোটাছুটি করে কাজ করেছি। এখন শরীর ভেঙে আসছে, সাথে জ্বর জ্বর অনুভূত হলো। কপালে হাত দিয়ে তাপমাত্রা পরখ করলাম। গা গরম। আর দেরি করলাম না, গুটিসুটি হয়ে বিছানায় শুয়ে পড়লাম। নতুন জামা গায়ে রয়ে গেল। পরনের থ্রি পিসটা সামান্তা আপু পছন্দ করে কিনে দিয়েছিল। আমার অনেক পছন্দের। পছন্দের জামাটা গায়ে দিয়ে ঘুমালে কুকড়ে যাবে। মনে দুঃখ হলো, পাত্তা দিলাম না। কত পছন্দের জিনিসই তো হারিয়ে গেল, তবুও তো বেঁচে আছি। মাথার ভেতর দুরন্ত বেগে কিছু ছুটে চলেছে। খুব অস্বস্তি হচ্ছে। ব্যথায় দম বন্ধ হওয়ার উপক্রম। হাঁসফাঁস লাগছে। বুকের ওড়নাটা সরাতে বিকেলবেলার ঘটনা মনে পড়ে গেল। শরীর ঘিনঘিন করে উঠল। দু চোখ বেয়ে নিঃশব্দে জল গড়িয়ে পড়ল। এই কুৎসিত ঘটনাটা কি কোনোদিন কাউকে বলা হবে? আমি জানি হবে না। কিছু জিনিস কখনো কাউকে বলা যায় না। রাজ ভাইয়া যে আমায় চুমু খেয়েছিল, সেটা কোনোদিন কাউকে বলতে পারবো না। আচমকা মুখ ভর্তি বমি পেয়ে গেল। এক লাফে উঠে বাথরুমের দিকে দৌড় শুরু করলাম। কোনো রকমে বাথরুম অবধি পৌঁছে বমি করে দিলাম। আজ সারা দিন তেমন খাওয়া হয়নি। দুপুরে একটু খেয়েছিলাম, তার সবটা বেরিয়ে গেল। নিজেকে ধাতস্থ করে উঠে দাঁড়ালাম। কুলি করে হাতে মুখে পানি ছিটিয়ে বের হলাম। আসার আগে বাথরুমের মেঝে ধুয়ে দিয়ে আসলাম। রুম অন্ধকার করে শুয়েছিলাম। হঠাৎ করে আলো জ্বলে উঠল। বন্ধ চোখ জোড়া আরো কুঁচকে গেল। কপালে বিরক্তির কিছু রেখা দৃশ্যমান হলো। তার মাঝে খালার কণ্ঠ কানে এলো। ফুল, কি হয়েছে তোর? এমন করে শুয়ে আসোস কেন? ঘুম পাচ্ছে খালা, ক্লান্ত অনেক। অনেক রাত হয়ে গেছে তো। খালাকে মাথা ব্যথার কথা বললাম না, বমির কথাও বললাম না, চিন্তিত হয়ে পড়বে। সে বলল, জামাটা খুইলা শুইতি। নতুন জামা পরা ঘুম হইব? হবে খালা, তুমি বাইরের দিকটা একটু দেখো। আমার খোঁজ করলে বা কোনো কাজ করতে হলে তুমি করে দিও। আচ্ছা, ঘুমা তুই। আর কথা বাড়ালাম না। মটকা মেরে পড়ে রইলাম। খালা গায়ের কাপড় পাল্টে পুরাতন কাপড় পরে নিল। যাওয়ার সময় বাল্ব বন্ধ করে গেল। বলল, গরমের মধ্যে ফ্যান ছাড়া নাই কেন? ছাড়বো? না, থাক খালা। বাহির থেকে দরজা ভেড়ানোর শব্দ কানে এলো। দাঁতে দাঁত চেপে পড়ে রয়েছে আমি। মাথা ব্যথার যন্ত্রণা অসহ্য পর্যায়ে চলে যাচ্ছে।
মনে হচ্ছে হাতুড়ি দিয়ে মাথা ফাটিয়ে ভেতরে দেখি কি হয়েছে। এক হাতে চুল টানতে লাগলাম, এমন সময় ফোন বেজে উঠল। সেই পরিচিত কর্কশ সুর। ফোন হাতের নাগালের বাইরে, টেবিলের ওপর রাখা। রিসিভ করতে হলে উঠতে হবে। এতটুকু যদি শক্তি থেকে থাকে। তবু সামান্তা আপুর কথা ভেবে অনেক কষ্টে উঠে গিয়ে ফোনটা হাতে নিলাম। দেখি রাজ ভাইয়ার নাম্বার। ক্ষণিকের জন্য উত্তেজনায় হৃদস্পন্দন বেড়ে গেল। রাজ ভাইয়া এতদিন ফোন দেয়নি। এত বড় একটা কাজ করেও ঘাপটি মেরে বসেছিল। আমি ক্ষীণ আশায় বুক বেঁধেছিলাম। এত বড় একটা ঘটনা ঘটিয়েছে, সাথে আমার নাম জড়িয়েছে। নিশ্চয়ই আমায় জানাবে, কিছু একটা বলবে, কিন্তু কিছু জানায়নি। ইচ্ছে করে ফোন ধরলাম না আজ, বালিশের নিচে দিয়ে রাখলাম। দ্বিতীয়বার ফোন বেজে উঠল। রাজ ভাইয়া বাড়ি নেই, সামান্তাপুর সাথে গেছে। জাবির আর সে দুজনেই গেছে। আপু অনেক বেশি কান্না করছিল। অসুস্থ হয়ে পড়েছিল বলে তাদের যাওয়া। নওশাদ আঙ্কেলও সাথে গেছেন। আঙ্কেলের রাতে চলে আসার কথা। নির্দিষ্ট সময় অতিবাহিত হতে ফোন কেটে গেল। কথা বলার মতো অবস্থাই নেই। মস্তিষ্কে কিছু একটা কুরে কুরে খাচ্ছে। তবুও কিছুক্ষণ অপেক্ষায় রইলাম। ভেবেছিলাম আরেকবার ফোন দিলে রিসিভ করব, কিন্তু আর ফোন বাজলো না। এখন প্রায় মধ্যরাত। রাজ ভাইয়া হয়তো ভেবেছে আমি ঘুমিয়ে পড়েছি। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। পাশ ফিরে বালিশে মাথা রাখলাম। দুপুরের আগে আগে বাড়ি সম্পূর্ণ খালি হয়ে গেল। সবাই দল বেঁধে সামান্তাপুর বৌভাতের অনুষ্ঠানে গেছে। অনুষ্ঠান নাকি বড়সড় কোনো কমিউনিটি সেন্টারে আয়োজিত হয়েছে। মুখে মুখে শুনলাম শুধু, আমার যা হলো না। বড় মা একবারও যেতে বললেন না, বলার কথা না। রাজ ভাইয়া ওই অনুষ্ঠানে রয়েছে, আমার যাবার প্রশ্নই ওঠে না। যা হলো না সালেয়া খালারও। বাড়িতে অনেক কাজ পড়ে রয়েছে। থালা বাসন, হাঁড়ি পাতিল সব পরিষ্কার করতে হবে। পুরো 2 তলায় ধুয়ে মুছে সাফ করতে হবে। গোছগাছ করে রাখতে হবে। আজ নতুন জামাই আসবে। আমি আর খালা কাজে লেগে পড়লাম। সন্ধ্যার পর সামান্তা আপুকে নিয়ে ফিরবে। তার আগে আগে সব গুছিয়ে রাখতে হবে। আবার হরেক পদের রান্না করতে হবে। আমরা ভারী ব্যস্ত হয়ে পড়লাম। দুপুরের পর 7-8 জন অপরিচিত লোক এলো। রান্নাঘরের দরজার ফাঁক দিয়ে দেখলাম আমি। তাদের সাথে এক মধ্যবয়স্কা মহিলা আছে। আজাদ আঙ্কেল তাদের সবাইকে উপরে নিয়ে গেলেন। বড় মার জুলি আন্টি বাড়ি ছিল। তারা ভীষণ ব্যস্ত হয়ে পড়ল। তাদের হালকা নাস্তা করে অন্যান্য খাবার দাবার রান্না শুরু করলো। খানিক আগে ফ্রিজ থেকে গরুর মাংস বের করে রেখেছিলাম, সেটা ধোয়া শুরু করলেন বড় মা। হঠাৎ জুলি আন্টি আমায় বাইরে ডাকলেন। রান্নাঘর থেকে বের হলাম। আন্টি দরজার ওপাশে ছিল। আমার হাতে কয়েকটা ব্যাগ ধরিয়ে দিল। বলল, ভালো করে গোসল করে এগুলো পরে নাও। জুলি আন্টি আমায় তুই তুকারি করে ডাকতো। আজ হঠাৎ তুমি বলায় কিঞ্চিত বিস্মিত হলাম। পরক্ষণে কৌতূহল নিয়ে প্রশ্ন করলাম, এগুলো কি? বড় বড় 3টে ব্যাগ, মুখ আটকানো। ভেতরে কি আছে দেখা যাচ্ছে না। সন্দিহান দৃষ্টিতে চেয়ে রইলাম। মনে অবশ্য ক্ষীণ আশা জাগলো। সামান্তাপুর বৌভাতের অনুষ্ঠানে যাওয়ার জন্য তৈরি হতে বলছে। আপুর বিয়ে উপলক্ষে সবার জন্য দামি দামি শপিং করেছে, হয়তো আমার জন্য। আন্টি হঠাৎ ইতস্তত করে বলল, আজাদ ভাই ডাকে তোমায়, ওগুলো ঘরে রেখে এসো। আজাদ আঙ্কেলকে ভীষণ ভয় পাই আমি, আবার সমীহ করি। তুমুল রাগ তার। রেগে গেলে হিতাহিত বোধ থাকে না। প্রায়ই বড় মায়ের গায়ে হাত তোলে। প্রথম দিকে ভারী অবাক হলো, এখন অবাক হই না। সহজ হয়ে এসেছে বিষয়টা। এ বাড়িতে আছি দীর্ঘদিন, কিন্তু আঙ্কেল তেমন করে কখনো আমার সাথে কথা বলেনি। আজ যখন আলাদা করে ডেকেছে, নিজের অজান্তে ভয় পেয়ে গেলাম।
কেন জানি মনে হলো রাজ ভাইয়া ব্যাপারে জিজ্ঞেস করবে। আঙ্কেল তার নিজের ঘরে। দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। এ ঘরে প্রায় আসা হয়, ঘর গোছগাছ করা আর পরিষ্কার করার জন্য। কিন্তু তখন আঙ্কেল থাকেন না। আজ ভয়ে ভয়ে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকতে বিস্ময় এসে গ্রাস করলো। সালেহা খালা আগে থেকে দাঁড়িয়ে আছে। আমাকে এক নজর দেখে খালা দৃষ্টি সরিয়ে নিল। আমি মৃদু স্বরে সালাম দিলাম। আঙ্কেল বিছানায় বসেছিলেন। আমায় দেখে দাঁড়িয়ে পড়লেন। টেবিল থেকে চশমাটা চোখে পড়ে ফের বিছানায় বসলেন। বললেন, যা বলা সালেহাকে বলে দিয়েছি, আবার বলছি, বিয়ের ব্যবস্থা করেছি তোমার। আজই বিয়ে হবে। বুকের ভেতর আটকে উঠল, শরীর জমে এলো। বিস্ফারিত নেত্রে চেয়ে রইলাম, মাথা ঝিমঝিম করছে। তিনি বললেন, বিয়ের বয়স হয়ে গেছে তোমার। কাজের লোকদের বিয়ে দিয়ে দেওয়া দায়িত্ব বাড়ির মালিকের। বড় ঘরে বিয়ের ব্যবস্থা করেছি। ছেলের অডেল টাকা পয়সা, ধন সম্পদের অভাব নেই। বাড়ির কাজের লোকের জন্য যতটুকু করা দরকার তার চেয়ে বেশি করেছি। তুমি আমার মেয়ের মতো। আজ একটা নিজের মেয়ে থাকলে এতটুকু করতে হতো। সেটা মনে করে সব আয়োজন করেছি। বিয়েটা করে নাও। কি বলছেন এসব আপনি? জড়ানো গলায় বললাম আমি। ধপ করে আঙ্কেলের চোখ দুটো জ্বলে উঠল। সাদা চশমার বাহির দিয়ে সে আগুনের হলকা বের হচ্ছে যেন। খুব দ্রুত নিজেকে সামলে নিলেন তিনি। বললেন, সালেহা মেয়েটাকে বুঝিয়ে বলো, আর ঘন্টাখানেকের মধ্যে রেডি করে ফেলো। আমাকে আবার একবার সামান্তা রিসিপশনে যেতে হবে। জি ভাইজান, কিছু বলতে যাচ্ছিলাম আমি। খালা হাত ধরে টেনে নিয়ে এলো। অথর্বের মতো সিঁড়ি দিয়ে নামলাম। শরীর কাঁপছে থরথর করে। এটা কি শুনলাম? বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে আমায় এভাবে? শ্বাসনালী আটকে আসছে যেন। খালা টেনে রুমে নিয়ে গেল। বলল, মনে মনে এই ভয়টা পাইতেছিলাম জোর করে বিয়া না দিয়ে দেয়। হেইডাই হইল। কি করবি এখন? আর কোনো পথ আছে? বোধশূন্য হয়ে বসে রইলাম। চিন্তা ভাবনার সমস্ত শক্তি লোপ পেয়েছে। বিয়ে শব্দটা মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছিল। খালা হঠাৎ পাশে বসে পড়ল। হাত চেপে ধরে বলল, ফুল, পালিয়ে যা। টিয়া পয়সা কিছু আছে তোর কাছে? আমি ডানে বায়ে মাথা নাড়লাম। টাকা পয়সা কিছু নেই। আব্বার চিকিৎসার সময় সব শেষ হয়ে গেছে। খালা অসহায়ের মতো পায়চারি করলো। খানিক বাদে বলল, ফাইজান রে জানাবি? ফাইজান ভাইকে জানিয়ে কোনো লাভ নেই। তার নতুন সংসার হয়েছে। সন্দীপ ভাবির মনোভাব ভাইয়ের মতো না। আমাকে নিয়ে তাদের মধ্যে অশান্তি হবে, তা চাই না আমি। তবু আর কোনো উপায় চোখে দেখছি না। চারিদিকে শুধু অন্ধকার যেন। কিছুক্ষণ বিমূঢ় থেকে অবশেষে তাকে ফোন দিলাম। একবার, দুবার, তিনবার। কল ঢুকলো না। ফাইজান ভাইয়ের ফোন বন্ধ। অসহায়ত্বে চারপাশ ভরে গেল। চোখ দুটো ঝাপসা হয়ে এলো। খালা পাশে বসে সযত্নে চোখ মুছে দিল। বলল, বিয়াটা না হয় কইরা নে ফুল। এবারের ছায়া অনেক আগে উইরা গেছে। রাজ এই পরিবারের বড় ছেলে, বলতে গেলে একমাত্র সন্তান। ওর ভালো লেগে যা করা দরকার সব করব। তুই বিয়া না করলে হয়তো মাইরা লাশ গুম কইরা দিব। আমি নিরুত্তর। খালা নিচে থেকে বলল, পড়াশোনাটা তো ভালো মতো করার সুযোগ পাস নাই। এবারে যা পরীক্ষা দিছস, আইসা বলি 3 রাতে ফেল আইব। বড় মা এলো। খালাকে উদ্দেশ্য করে বলল, তুই রান্নাঘরের দিকটা দেখতো, মাংস বসে আসছি। খালা অনিচ্ছা সত্ত্বেও চলে গেল। বড় মা এগিয়ে এলেন। আমি ফুফিয়ে কেঁদে উঠলাম। অনুরোধ করে বললাম, বড় মা, আমি এখনই বিয়ে করতে চাই না। দয়া করে কিছু একটা করুন। বিয়ে করতে চাই না আমি। জয়ী, শান্ত হ। বড় মা কাছে এসে বসলেন। বললেন, বিয়ে করবি না কেন? মেয়েদের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয় তার স্বামীর বাড়ি। তার স্বামী সবচেয়ে আপন।
এই যে এখন তোর অনিশ্চিত জীবন, অনিশ্চিত ভবিষ্যৎ, এসব কিচ্ছু থাকবে না। স্বামীর সংসারে গেলে নিজের মতো সব করতে পারবি। এমন পরাধীনতায় দিন কাটাতে হবে না। নিজের সংসার যেভাবে পারিস সেভাবে সাজাতে পারবি, গুছিয়ে নিতে পারবি। এর চেয়ে সুন্দর কিছু আছে? কান্না থামছে না আমার, শরীর কেঁপে কেঁপে উঠছে। বিয়ে, স্বামী, সংসার, এসব নিয়ে কত স্বপ্ন ছিল, সব বুঝি আজ ভেঙে চুরে টুকরো টুকরো হয়ে যাবে। এত কষ্ট কোথায় রাখবো? বড় মা ফের বললেন, রাজ তোর প্রতি দুর্বল না জুই, ওর বাবার প্রতি প্রচন্ড রাগ, তীব্র আক্রোশ। ওর বাবার সম্মান ধূলিসাৎ করার জন্য তোকে বিয়ে করতে চাইছে। সেই আক্রোশ থেকে এমন একটা কাজ করতে চাইছে, যদি এমনটা হতো যে রাজ তোকে সত্যি সত্যি পছন্দ করে, তখন না হয় ভেবে দেখতাম, যদিও সেটা কখনো সম্ভব ছিল না। কিন্তু এত তাড়াতাড়ি বিয়ে কিভাবে করব বড় মা? এটা কি করে সম্ভব? তোকে এ বাড়িতে রাখা নিরাপদ নয়। সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন। সেই নির্বাচনে জয়লাভের জন্য তোর আঙ্কেল দিন রাত পরিশ্রম করছে, আর ছেলেটা বাবাকে পেছন থেকে টেনে হিঁচড়ে নিচে নামানোর চেষ্টা করছে। কান্নার বেগ বেড়ে গেল আমার। তাদের বাবা ছেলের দ্বন্দ্বে আমার জীবন কেন বলি হবে? বড় মা হঠাৎ হাত জড়িয়ে ধরলেন আমার, বললেন, পাগলামি করিস না জুই, বিয়েটা করে নে। আমি খোঁজখবর নিয়েছি, ছেলেটা ভালো, তোর আঙ্কেলকে অনেক সম্মান করে, তোকে ভালো রাখবে। আর তুই যদি পড়াশোনা করতে চাস সেটাও করাবে। আর পড়াশোনা, কষ্টে বুক ফেটে যাচ্ছে, জীবন থেকে পালিয়ে যেতে মন চাইছে, মায়ের আঁচলের তলায় লুকোতে ইচ্ছে হচ্ছে। আমি অসহায়ের মতো এদিক ওদিক তাকালাম। বড় মা মাথায় হাত বুলিয়ে দিলেন, গাঢ় মমতা মাখিয়ে বললেন, তোকে 2 বছরের বেশি হলো দেখছি, দেখে শুনে বড় করেছি, আমি তোর মায়ের মতোই। আমি বলছি, বিয়েটা করে নে, তোর খারাপ হবে না, দোয়া করি অনেক সুখী হবি। বড় মা বের হয়ে গেলেন। ভেতরে ঢুকলেন জুলি আন্টি, এসে তাড়া দিলেন তৈরি হওয়ার জন্য। আমি খুব করে বুঝতে পারছি রাজ ভাইয়া, জাবির, সামান্তা আপু এরা আসার আগে ভাগে কাজ সেরে ফেলবে। এখন কি করণীয় আমার? রাজ ভাইয়া যে তার বাবাকে দুঃখ দেওয়ার জন্য আমায় বিয়ে করতে চাইছে, সেটা আমিও জানি। তাই বলে আমি কি করে এখন অচেনা একজনকে স্বামী বলে কবুল করে নিব? সময় গড়িয়ে যাচ্ছে। জুলিয়ানটি আবার তাড়া দিল। 1 সেকেন্ডের জন্য সে রুম ত্যাগ করলো না। সালেয়া খালাও আর এলো না। শেষমেশ আন্টির ধমকা ধমকিতে কাপড় পাল্টাতে হলো, গোসল করা হলো না। জুলিয়ানটি এমনিতে শাড়ি পরিয়ে দিল। পুরোটা সময় আমি নীরবে কেঁদে গেলাম। চারিদিকে আসরের আজান পড়ছে। ঠিক সেই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিলাম, পালিয়ে যাব। কোথায় যাব জানি না, কিন্তু পালাতে হবে আমায়। তড়িৎ গতিতে উঠতে গিয়ে বাধা পড়ল। জুলিয়ানটি এখন আমার পাশে বসে, 1 সেকেন্ডের জন্য একা ছাড়েনি। সেই সময় কাটা মুরগির মতো ছটফট করতে লাগলাম। খুব করে উপলব্ধি করলাম, পালানোর সব রাস্তা বন্ধ। কোনো উপায় রাখেনি তারা। রুমের বাইরে কি হলো জানি না। খানিক বাদে বয়স্ক এক কাজে এলো, সাথে আরো কয়েকজন। সবাই সম্মিলিত হয়ে বারবার কবুল বলতে বলল। আমি ঝাপসা চোখে চারিদিকে তাকালাম। কোথাও কাছের কেউ, আপন কেউ চোখে পড়ল না। আব্বা, মা, বড় আপা, সেজ আপা, কেউ নেই। বড় আপা একবার বলেছিল, জ্যোতির বিয়েতে অনুষ্ঠান করা হবে না, জয়ী তোর বিয়েতে বড় করে অনুষ্ঠান করব। 1 গ্রাম লোক দাওয়াত দিব, বুঝলি, কোনো উপহার নিব না। সবাইকে বলবো, খেয়ে আমার ফুলের মতো বোনটার জন্য দোয়া করে যাবেন। কেমন হবে বলতো? কোনো একদিন অত টাকা হবে না। বাস্তবতা নিষ্ঠুর ভঙ্গিতে দূরে দাঁড়িয়ে হাসছে। এর থেকে উত্তরণের কোনো পথ নেই।
এর থাবা থেকে দরিদ্র অসহায় কখনো মুক্তি পায় না। কানে চারপাশে সবাই কবুল বলার জন্য অস্থির করে তুলছে। অবশেষে আমি মুখ খুললাম। তীব্র অভিমান নিয়ে ঝরঝর করে কাঁদতে কাঁদতে কবুল বলে দিলাম। তৃতীয়বার কবুল বলার সময় প্রথম কানে আসলো, যাকে স্বামী বলে স্বীকার করে নিলাম সে সোহরাব নামের কেউ। অবশেষে সবাই খুশি হলো। বয়স্ক কাজের সুরে সুর মিলিয়ে কয়েকজন আলহামদুলিল্লাহ উচ্চারণ করলো। তারা বের হয়ে যেতে জুলিয়ানটি নড়ে চড়ে উঠল। এতক্ষণ আমায় আটকে রাখা তার হাতটা ঢিলে হয়ে এলো। স্বস্তির নিঃশ্বাস ছাড়ল সে, যেন বড় কোনো ঝামেলা ঘাট থেকে নামলো। বড় মাকে কি যেন বলে বের হয়ে গেল সে। বিয়ের কাগজপত্রের কি ব্যবস্থা করলো জানলাম না। কয়েক মিনিটের মধ্যে ঘর খালি হয়ে গেল, সম্পূর্ণ ফাঁকা। আমি ঝাপসা চোখে এদিক সেদিক তাকালাম। বারবার সেজ আপার কথা মনে পড়ছে। আপা নিশ্চয়ই দূরে দাঁড়িয়ে হাসছে আমার দুঃখ দেখে। আমার চেঁচিয়ে তাদের ডাকতে ইচ্ছে হলো। সে রাতে কেন মরণ হলো না আমার? তাহলে তো এই দুঃখের সাগরে জীবন তরে আটকে যেত না। নিজের অনিচ্ছায় কবুল বলতে হতো না। আমার পড়াশোনা না জানা মা তবুও বিয়ের সময় সেজ আপার মতামত জিজ্ঞেস করেছিল। বড় আপার বিয়ের সময় আপা রাজি কিনা জানতে চেয়েছিল। অথচ এত এত শিক্ষিত মানুষজন একটিবারের জন্য আমার মতামতের প্রয়োজন অনুভব করলো না। আমার জীবন এমন হলো কেন? ডাইনিং এ খানা পিনা চলছে। আমার ঝাপসা চোখ জোড়া রুমের দেয়ালে আটকা রইল। দেয়ালের এক পাশে ছোটখাটো একটা জানালা আছে। 1.5-2 হাত লম্বা জানালা। তা দিয়ে বাহিরের আলো তেমন প্রবেশ করে না। তবু আমার ভীষণ পছন্দের একটা জায়গা। প্রায় রাতে জানালার পাশে দাঁড়িয়ে থাকতাম। উদাস দৃষ্টি ঘুরপাক খেত বাহিরের অন্ধকারে। পুরনো স্মৃতি রোমন্থনে ব্যস্ত হয়ে পড়তাম। আমার কত শত নির্ঘুম রাতের সাক্ষী জানালা। সেই জানালার ওপাশ থেকে শব্দ ভেসে আসছে। মনে হচ্ছে কুকুরের ডাক। প্রায় ওপাশে একটা একটা নেড়ে কুকুর দেখতাম। আজ কি ওর মন খারাপের দিন? কেমন আকুল হয়ে ডাকছে। বিষণ্ণ সে কণ্ঠ থেকে দুঃখ ঝরছে। মনে হচ্ছে ইনিয়ে বিনিয়ে কাঁদছে। চারিদিক নিস্তব্ধ। সেই নিস্তব্ধতার পর্দা চিরে ঢুকরে কেঁদে উঠলাম আমি। খালা দরজার বাহির থেকে ছুটে এলো, এসে বকে আগলে নিল। তাকে জড়িয়ে আমি মরা কান্না কাঁদলাম। আমার স্বপ্ন মরে গেছে, ভালোবাসা মরে গেছে, এতগুলো বছরের সাজানো সংসার মরে গেছে। আমি বাঁচব কি নিয়ে? তখন সন্ধ্যা হয়নি। কয়েকজন মিলে আমার সমস্ত জিনিসপত্র গুছিয়ে দিল। এতটুকু স্মৃতিচিহ্ন রাখলো না। আমি নির্বাক হয়ে রইলাম। বড় মা একসময় বললেন, ওরা বের হয়ে পড়েছে জুই, চল। বড় মায়ের ভেজা গলা। আমি প্রত্যুত্তরে কিছু বললাম না। আমার যা ক্ষতি হওয়ার তা ইতোমধ্যে হয়ে গেছে। চুপচাপ উঠে দাঁড়ালাম। তাদের পিছু পিছু এসে বড়সড় এক মাইক্রোবাসে উঠে বসলাম। সালেয়া খালা কাছে এলো না। আমি টের পেলাম দূরে দাঁড়িয়ে ব্যাকুল হয়ে কাঁদছে সে। আমি মনে মনে তার থেকে বিদায় নিলাম। খুব করে বুঝতে পারলাম এ বাড়িতে আমার আর ফেরা হবে না, কোনো দিনই না। গাড়ি ছাড়ার আগ মুহূর্তে বাড়িটার দিকে তাকালাম। কত শত স্মৃতি এ বাড়িতে জমা রয়ে গেল। এরা কি মনে রাখবে আমায়? এবারের ইট পাথর কখনো কি স্মরণ করবে? আমার কথা ভেবে দুঃখ পাবে? পাবে না। বিশেষ বিশেষ মুহূর্ত ছাড়া পৃথিবীতে কেউ কাউকে চিরদিন স্মরণ রাখতে পারে না। দিন শেষে বেঁচে থাকার লড়াইয়ের কাছে সবকিছু ফিকে হয়ে যায়। এবারে সমস্ত স্মৃতি পায়ে পিষে রেখে এগিয়ে চললাম। শুধু ছাদের এক কোণে পড়ে রইল মৃত প্রায় জুঁই ফুলের চারাটা। গাছটাতে কেউ এখন পানি দিবে? শেষ বেলায় মঈন চাচার কথা মনে পড়ল। চাচা সামান্তাপুর বৌভাতের অনুষ্ঠানে গেছে গাড়ি নিয়ে। সে জানলো না এপাশে কি হয়ে গেল। গাড়ি চলা শুরু করেছে। মাইক্রোবাসের পেছনে 6 জনের বসার মতো জায়গা। আমি বাদে আরো 3 জন বসেছে।
জায়গা অনেক ফাঁকা রয়েছে। জানালা ঘেঁষে বসা আমি। আমার বাম পাশে বসেছে সেই মধ্যবয়স্কা মহিলা, রান্নাঘর থেকে যাকে দেখেছিলাম। আমি তখনও নিঃশব্দে কেঁদে যাচ্ছি। তিনি হাত চেপে ধরে বললেন, কান্না করে না মা, কি নাম তোমার? আমি রুদ্ধ গলায় জবাব দিলাম, জুই। বাহ, সুন্দর নাম। যাদের ফুলের নামে নাম হয় তারা মানুষও ফুলের মতো নরম হয়, পবিত্র আর সুন্দর হয়। এটা কিন্তু কথার কথা না, 100 ভাগ সত্যি কথা। পরক্ষণে তিনি বললেন, ওহো, আমার পরিচয় বলা হয় নাই। আমি সোহরাবের ফুফি, একমাত্র ফুফি, প্রাইমারি স্কুলের শিক্ষক। নারায়ণগঞ্জের উত্তর দিকের এক স্কুলে শিক্ষকতা করি। ফুফি থামলেন, আমাকে উৎসাহহীন দেখে চুপ হয়ে গেলেন। খানিক বাদে আমায় রেখে নিজেদের মধ্যে কথার আদান প্রদানে ব্যস্ত হয়ে পড়লেন। আমি বিমূঢ় হয়ে বাইরে তাকালাম। কাছের ওপাশে একটা সন্ধ্যা নামার প্রস্তুতি চলছে। অস্তগামী সূর্য কমলা রঙের হয়ে গেছে। এই ভরা সন্ধ্যা এরা কোথায় নিয়ে চলেছে আমায়? এই বিধিলিপিতে আর কি কি লেখা আছে? কতক্ষণ গাড়িতে ছিলাম হিসাবে নেই। গাড়ি যখন থামলো ততক্ষণে চারিদিকে অন্ধকার নেমেছে। অন্ধকারের গভীরত্ব দেখে বুঝতে পারলাম রাত ঢের হয়েছে। সদ্য নতুন পরিচয় পাওয়া ফুফি পাশ থেকে উঠে পড়লেন। আগে গাড়ি থেকে নামলেন তিনি। আমার দরজার এপাশে এসে খুলে দিলেন। বললেন, গাড়ি থেকে নামো তাইলে। আমি নামলাম। তিনি হাত ধরে এগিয়ে চললেন। পেছন ঘুরে একবার বললেন, সোহরাব, ব্যাগগুলো উপরে নিয়ে আয়। তখন আমি সোহরাব নামের মানুষটিকে দেখিনি। ফুফুর সাথে গেট অবধি পৌঁছাতে একটা মেয়ে ছুটে এলো। আধুনিক বেশভূষা। অন্ধকারে বয়স ঠাহর করতে পারলাম না। সে উচ্ছ্বসিত স্বরে বলল, আমি নাহার, সোহরাবের বড় বোন। আমি ধরা গলায় তাকে সালাম দিলাম। সে কাছে টেনে নিল, বলল, ভেতরে চলো, রুমে গিয়ে কথা হবে। ফুফি, চলো তো। লম্বা মতন এক ছেলে এসে পেছনে দাঁড়িয়েছে। এসে ঝরঝরে সুরে বলল, আপা, উপরে চলো। গেটের সামনে এভাবে কেউ এতক্ষণ দাঁড়িয়ে থাকে? আশপাশের বাসা থেকে সবাই উকি দিচ্ছে। ভেতরে গিয়ে কথা বলো। বলে সে আমাদের আগে আগে গেল। আমি পেছন থেকে এক নজর দেখে দীর্ঘশ্বাস ফেললাম। তাহলে এই ছেলেটির সাথে আমার বাকি জীবনটা কাটাতে হবে? এমন অজানা একজনের সাথে পথ চলতে হবে? কেমন হবে এই চলা? ছোট্ট এক রুমে বসে আছি। জায়গা কম হলেও গুছিয়ে রাখা। বিছানাপত্র চকচকে। রুমের সাজসজ্জা না থাকলেও প্রয়োজনীয় সব জিনিস দেখা যাচ্ছে। আমি চেয়ে চেয়ে দেখলাম সব। কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে। কাল এই সময়ে সামান্তা আপুর সাথে ছিলাম। আপু একটু পর পর কান্না করছিল। তার চোখের জল সযত্নে মুছে দিচ্ছিলাম। এখন আমার চোখের জল মুছে দেওয়ার কেউ নেই। কয়েক ঘন্টার ব্যবধানে জীবনে কত বড় ঘটনা ঘটে গেল। বিয়ে করে নিয়েছি আমি, কারো বউ এখন আমি। স্মরণ হতে গায়ের লোম দাঁড়িয়ে গেল। নাহার আপু রুমে এলো, বড় হাসি খুশি চেহারা। এবারে সে একা নয়, তার সাথে বাচ্চা এক মেয়ে। মেয়েটাকে আমার দিকে এগিয়ে দিয়ে বলল, আশা, তোমার মামি, নতুন মামি এটা। ভদ্রতা সুলভ মেয়েটাকে কাছে টানলাম। কাছে এলো না সে, হাত থেকে ছুটে দূরে সরে গেল। মায়ের গা ঘেঁষে দাঁড়িয়ে রইল। তার বড় বড় চোখ দুটো অবাক হয়ে আমায় দেখছে। মেয়েটার দিকে তাকিয়ে আমার পুতুলের কথা মনে পড়ে গেল। জুই, খিদে পায়নি? চলো ভাত খাবে। আমি মাথা নাড়লাম। ভাত গলা দিয়ে নামবে না। ক্ষুধা লেগেছে কিনা তার অনুভব শক্তি নেই। নাহার আপু জোর করলো, বলল, চলো, কয়েক লোকমা খাবে। আশা, তোমার মামিকে ডাকো তো, বলো, চলো মামি, ভাত খাই। আশার মধ্যে কোনো রূপ প্রতিক্রিয়া দেখা গেল না। সে আগের মতো বড় বড় চোখে তাকিয়ে রয়েছে, বিস্ময় নিয়ে দেখছে নতুন অতিথিকে। নাহার আপু হঠাৎ দুঃখ নিয়ে বলল, আশার আব্বু অসুস্থ, অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে ফেলেছে।
মাথায় চোট পেয়েছে, 5টা স্টিচ দিতে হয়েছে, হাঁটাচলা করতে পারে না। তাকে এ অবস্থায় রেখে তোমাদের বিয়েতে উপস্থিত হতে পারলাম না। তবুও গতকাল সাথে থেকে কিছু শপিং করেছি। খটকা লাগলো আমার। গতকাল বিয়ের বাজারঘাট করে রেখেছে, তার মানে সবটা পরিকল্পিত। আজাদ আঙ্কেল হয়তো সোহরাবকে আমার ব্যাপারে অনেক আগে থেকে বলে রেখেছে। মনক্ষুণ্ণ হলো আমার, দৃষ্টি নত করে রইলাম। চলো ভাত খাবে। আমি কিছু খাবো না আপা, ভেজা গলায় উত্তর দিলাম। নাহার আপা টেনে দাঁড় করালো, বলল, আচ্ছা না খেলে, জোর করছি না। চলো, আশার আব্বুর সাথে দেখা করে আসো। তার সাথে যেতে হলো আমায়। কয়েক হাত ড্রয়িং রুম, সেখানে সোফায় ফুফি বসেছিল, বিশ্রাম করছে। আমি আপার পিছু পিছু বড় ঘরটাতে ঢুকলাম। ক্ষীণ সুরে সালাম দিলাম। সালামের উত্তর এলো সঙ্গে সঙ্গে। বিছানায় শুয়ে থাকা ব্যক্তিটি একের পর এক প্রশ্ন করলো। আমি দম বন্ধ রেখে তার কৌতূহল মেটালাম। এক সময় সে প্রশ্ন পর্বে বিরতি নিল। আমায় ফুফি রুমে নিয়ে এলো। তার থেকে যতটুকু শুনলাম তাতে বুঝলাম আমি নারায়ণগঞ্জ এলাকায় আছি। 3 রুমের এই ফ্ল্যাটটা ভাড়া করা। সোহরাব অনেক আগে থেকে তার বড় বোনের সাথে থাকে। বিয়ে করে বউ নিয়ে সেই বোনের ফ্ল্যাটে উঠেছে। বিছানার পায়ের কাছে জানালা আছে, এক পাশের কাঁচ সরানো। আমি সেখানে গিয়ে বসলাম। 3 তলার উপর থেকে রাতের শহর দেখা যাচ্ছে। সেই শহরের দিকে অপলক তাকিয়ে রইলাম। এমন একটা শহরে রাফি ভাইয়ের সাথে সংসার পাতার স্বপ্ন দেখেছিলাম। তার হলো কই? এ শহর বড্ড বেইমান, এ পৃথিবী বেইমান। ঝাপসা দৃষ্টিতে দুঃখ ভাসিয়ে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সফল হলাম না। রুমে আমি ব্যতীত আর কেউ নেই। চোখ মুছে উঠে দাঁড়ালাম। ব্যাগগুলো এনে মেঝেতে রাখা হয়েছিল। ছোট ব্যাগটা হাতড়ে ফোন খুঁজলাম, পেয়ে গেলাম দ্রুত। অনেক রাত হয়ে গেছে। ইতিমধ্যে ও বাড়িতে সবার জানার কথা। কেউ ফোন দেয়নি, খোঁজ নেয়নি আমার। অন্তত মঈন চাচার খোঁজ নেওয়ার কথা। চাচা আজাদ আঙ্কেলের বিরুদ্ধে কিছু বলতে পারবে না। চাকরি চলে যাবে, মাস শেষে যে মোটা অঙ্কের মাইনে পায় সেটা থাকবে না। তবে কিছু না বললেও মনে মনে খুবই দুঃখ পাবে। ফোন বন্ধ ছিল, কে কখন বন্ধ করেছে খেয়ালে নেই। পাওয়ার বাটন চেপে ধরে চালু করলাম। কল লিস্ট গিয়ে কল করতে থমকে যেতে হলো। সিম কানেক্টেড হচ্ছে না, হয়তো সিম ঢিলে হয়ে গেছে। ফাইজান ভাই তখন ফোন তুলছিল না বলে ঢিল দিয়ে ছুঁড়ে ফেলেছিলাম, তখন হয়তো ঢিলে হয়ে গেছে। তাড়াহুড়ো করে ব্যাটারি খুলে ফেললাম। অবাক হয়ে আবিষ্কার করলাম ফোনে সিম নেই। ধপ করে মেঝেতে বসে পড়লাম। কিয়ৎক্ষণ স্তব্ধ হয়ে রইলাম। নিশ্চয়ই কেউ একজন ফোনের সিম খুলে নষ্ট করে ফেলেছেন, যাতে কারো সাথে যোগাযোগ করতে না পারি। চোখ দিয়ে অবিশ্রান্ত জল গড়িয়ে পড়ল। হাঁটু ভাঁজ করে মাথা রাখলাম। ও বাড়ির সাথে তাহলে আমার সব সম্পর্ক শেষ, সত্যি সত্যি শেষ। ওভাবে মেঝেতে বসে আছেন কেন? পেছন থেকে পুরুষালী কণ্ঠ ভেসে এলো। উষ্মাদায়ক সুর, ভেতরে শীতলতা খানিক হ্রাস পেল। হাঁটু থেকে মাথা তুললাম আমি। সামান্য ঘাড় ঘুরাতে পুরো অবয়ব ভেসে উঠল। বাল্বের পরিপূর্ণ সাদা আলোয় অবশেষে মানুষটাকে দেখলাম। কেউ পরিচয় না করিয়ে দিল আমি বুঝতে পারলাম ইনি সেই সোহরাব। স্কুলে একবার ম্যাডাম সোহরাব রুস্তমের গল্প শুনিয়েছিল। শাহনামা, মহাবীর রুস্তমের সাহসী পুত্র সোহরাব, যে কিনা বলিষ্ঠ দেহের অধিকারী ছিল, একের পর এক যুদ্ধে জয়লাভ করেছিল। মনে অহেতুক প্রশ্ন জাগল, আমার সামনে দাঁড়িয়ে থাকা এই সোহরাব কতটা সাহসী? সে কি আমায় ভালো রাখার যুদ্ধে জয়লাভ করতে পারবে? বিছানায় গিয়ে বসুন, ঠান্ডা লেগে যাবে। দ্বিতীয়বার উষ্ণতা ছড়িয়ে বলে উঠল সে। আমি তার থেকে দৃষ্টি সরিয়ে নিলাম। কোনো প্রত্যুত্তর না করলেও তার অবাধ্য হলাম না।
মেঝে ছেড়ে উঠে বিছানায় গিয়ে বসলাম। বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। এমন অপরিচিত একজনের সাথে কি করে ঘর করব? তখনও নিঃশব্দে কাঁদছিলাম আমি। ভেজা গাল শুষ্ক হওয়ার ফুরসত পাচ্ছে না, তার আগে আবার ভিজে উঠছে। আমার কান্না দেখে সে কিছু বলল না। আমার পাশ দিয়ে আলনার কাছে গেল। কিছুক্ষণের মধ্যে কাপড় চোপড় নিয়ে বের হয়ে গেল। গায়ে ভারী কাজের একটা শাড়ি আমার। বিয়ের সাজ বলতে পরনের এই শাড়িটুকু চিহ্ন। আর ছিটে ফোটা সাজ নেই। উল্টো কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে উঠেছে। মুখ তেল চিটচিটে। গতকাল রাতে মাথা ব্যথা ছিল বলে হাতের তালু বোঝাই করে তেল দিয়েছিলাম চুলে। মা যখন বেঁচে ছিল তখন মাথা ধরলে মা তেল দিয়ে দিত। চুলে তেল মালিশ করতে করতে সুরা পরে ফু দিত। অলৌকিকভাবে কিছুক্ষণ পরে ব্যথা কমে যেত। গায়ের ভেতর কুটকুট করছে। কেউ এসে শাড়ি পাল্টাতে বলল না। একসময় আমি নিজে থেকে কাপড় পাল্টে একটা তাঁতের শাড়ি পরলাম। এই শাড়ি সালেয়া খালার। কোন ফাঁকে ব্যাগে পুরে দিয়েছে জানি না, কিন্তু শাড়িটা খালা আমাকে সাথে নিয়ে কিনেছিল। বিছানায় জড়সড় হয়ে বসেছিলাম। চোখের ভেতর জ্বালা করছে। কাপড়ের আঁচল দিয়ে ঘষা দিচ্ছিলাম। এমন সময় দ্বিতীয়বার সোহরাব ভেতরে ঢুকলো। ফিটফাট পোশাকে সোহরাবকে দেখে আমার সন্দেহ হলো। এই ফ্ল্যাট, এই বাড়ির মানুষজন, সোহরাব, এদের সবাইকে দেখে মোটামুটি উঁচু পরিবারের মনে হচ্ছে। তারা কেন আমার মতো কাজের লোককে বিয়ে করে আনলো? তারা কি জানে না আমি ও বাড়িতে কাজ করতাম? নাকি লোভে পড়ে? দরজা বন্ধ করে সোহরাব এগিয়ে এলো। কাছাকাছি এসে বলল, তোমার নাম জুই না? তোমায় প্রথম দেখেছিলাম কয়েক মাস আগে। আজাদ ভাই একটা কাজে ডেকেছিল। কাজ শেষ করে আসার সময় ড্রয়িং রুমে চোখ পড়েছিল। কয়েক মুহূর্তের জন্য দেখা। তুমি খেয়াল করনি। অত্যন্ত মনোযোগ দিয়ে টিভি দেখছিলে। ওই প্রথম কাউকে এত মনোযোগ দিয়ে টিভি দেখতে দেখলাম। শেষ করে সৌরভ হেসে ফেলল। তার কথাবার্তা যে তুমিতে চলে এসেছে, হয়তো সে খেয়াল নেই, কিংবা আছে, ইচ্ছে করে তুমি বলছে। আমি বরাবরের মতো নিশ্চুপ, তবে এতটুকু বুঝলাম, এই ছেলে আজাদ আঙ্কেলের পেছন পেছন ঘুরঘুর করে। টুকটাক রাজনীতিতে যুক্ত আছে হয়তো। এমন ছেলেরা আজাদ আঙ্কেলকে ভাই বলে ডাকে। সেই ভাইয়ের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয়। আমার ভাবনার মাঝে সোহরাব অকপটে পাশে এসে বসলো। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।